মনে পড়ে সেই দিনের কথা যখন আমার মামি একদিন হঠাৎ বললেন, আজ আমার পায়ে তেল মালিশ করে দাও। কথাটি শুনে আমি একটু অবাক হয়েছিলাম। তবে আপত্তি না করে ধীরে ধীরে তার পায়ে তেল মালিশ শুরু করলাম। হঠাৎই তিনি আমার হাত ধরে নিজের দিকে টেনে নিলেন। আমি কিছু বুঝে ওঠার আগেই সেই মুহূর্ত কেটে গেল। বন্ধুরা, গল্প শুরুর আগে আপনাদের আমার মামির পরিচয় দিই। আমার মামির বয়স ৩-৫ বছর। তিনি ছিলেন খুবই সুন্দরী, এমন এক সৌন্দর্য যা যে কাউকে মুগ্ধ করতে পারে। আমি তার বাড়িতে কাজ করতাম, যেখানে তিনি প্রায় প্রতিদিন আমার কাছে পায়ের মালিশ করাতেন। আমি মাথা নিচু করে কাজ করে যেতাম। একদিন যখন আমি তার বাড়িতে পৌঁছালাম, দরজায় নক করতেই ভেতর থেকে মিষ্টি কণ্ঠে ভেসে এলো, ১ মিনিট, আসছি। দরজা খুলতেই আমি যেন মুগ্ধ হয়ে গেলাম। তার রূপ, উজ্জ্বল ত্বক আর চকচকে চোখ আমাকে স্তব্ধ করে দিল। পত্রিকা বিলি করতে করতে একদিন একটি নতুন বাড়িতে ঢুকেছিলাম। দরজায় নক করতেই এক ভদ্রমহিলা হাসি মুখে বললেন, ভেতরে আসো, একটু চা খেয়ে যাও। আগে কোনো ক্রেতা আমাকে এভাবে আমন্ত্রণ জানাননি। আমি তার সঙ্গে বসে গল্প করতে করতে চা খেলাম। বেশ ভালো মানুষ মনে হলো। কিছুদিন পর বাড়িতে একটি ছোট্ট ঝগড়ার কারণে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। মন খারাপ নিয়ে কলেজের দিকে হাঁটতে হাঁটতে ভাগ্যক্রমে সেই ভদ্রমহিলার সঙ্গে দেখা হয়ে গেল। তিনি তার গাড়ি থামিয়ে আমাকে তুলে নিলেন এবং এক ক্যাফেতে নিয়ে যান। সেখানে বসে কথোপকথনের সময় আমার ফোনে এক বন্ধুর কল আসে। বন্ধুটি রেগে গিয়ে বলল, তোর জন্য বাবা আমার উপর রেগে আছেন, আর আমার বাড়িতে আসিস না। সেই কথাগুলো শুনে আমি খুবই হতাশ হয়ে পড়লাম। ভদ্রমহিলা, যাকে আমি মামি বলে ডাকতাম, আমার চিন্তিত মুখ দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তোমার মনে এত খারাপ কেন? আমি সব কথা তাকে খুলে বললাম। শুনে তিনি মৃদু হেসে বললেন, তোমার মতো একজন সাহায্যকারী আমি খুঁজছিলাম। আমার বাড়ি বড়, একা সামলাতে পারি না। তুমি চাইলে এখানে থাকতে পারো। থাকার জায়গা, খাবার আর প্রতি মাসে ১৫,০০০ টাকা সম্মানীয় পাবে। তার কথায় আমি খুব অবাক হয়ে গেলাম। সেদিন থেকেই আমি তার বাড়িতে কাজ শুরু করলাম। থাকার চিন্তা দূর হবার পাশাপাশি বাড়ির সমস্ত কাজের দায়িত্ব নিজের কাঁধে নিলাম। তিনি ধীরে ধীরে আমাকে কাজ শেখাতে লাগলেন। একদিন দুপুরে বিশ্রামের সময় তিনি ডাকলেন, আমার পায়ে ব্যথা হয়েছে, একটু তেল মালিশ করে দাও। বাড়ির অন্যান্য কাজের সঙ্গে এমন কিছু করতে হবে তা ভাবিনি। তবে তিনি যা বলতেন তা না করার উপায় ছিল না। ১ মাস ধরে তার বাড়িতে কাজ করছিলাম। এই সময় তার স্বামী বা পরিবারের অন্য কোনো সদস্যকে দেখিনি। একদিন জিজ্ঞেস করলাম, আপনি এত বড় বাড়িতে একা থাকেন কেন? তিনি বললেন, আমার স্বামী বিদেশে থাকেন, খুব কম সময় এখানে আসেন। তবে প্রতি মাসে খরচের টাকা পাঠান। মামি ছিলেন অত্যন্ত আকর্ষণীয়। একদিন তেল মালিশ করার সময় তিনি হালকা হেসে বললেন, তোমাকে প্রথম দেখা থেকেই নিজের একজন মনে হয়। সেদিন রাতের কথা। ডিনারের পর আমি নিজের ঘরে ঘুমিয়েছিলাম। গভীর রাতে দরজার শব্দে ঘুম ভেঙে গেল। বাইরে গিয়ে দেখলাম একজন অপরিচিত লোক দাঁড়িয়ে আছেন। মামি তার সঙ্গে কথা বলছিলেন। লোকটি চলে যাবার পর জিজ্ঞেস করলাম, উনি কে? মামি হেসে বললেন, এক আত্মীয়, মাঝে মাঝে টাকা চাইতে আসে। আমি ঘরে ফিরতে গেলে মামি বললেন, তুমি তো জেগেই আছো,
আমার পায়ে একটু তেল মালিশ করে দাও ও আমি চুপচাপ তার কথা মতো কাজ শুরু করলাম। তবে কাজ করার সময় তিনি কিছুটা অস্বস্তিকর আচরণ করতে থাকলেন। আমি নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিলাম, কারণ চাকরি হারানোর ভয় ছিল প্রবল। সেই রাতটি আমার জন্য খুব কঠিন ছিল। পরের দিনও তিনি আমাকে কাজে সাহায্য করতে বললেন, ফলে আমি কলেজে যেতেও পারিনি। একদিন দুপুরে নিজের ঘরে বসে বিভিন্ন বিষয়ে ভাবছিলাম। হঠাৎ মামি ঘরে এলেন, তার হাতে ছিল একটি বড় বাক্স। তিনি বাক্সটি খুলে একটি ট্যাবলেট বের করলেন এবং বললেন, তোমার পড়াশোনার জন্য এটা এনেছি। মাঝে মাঝে তো কলেজে যেতে পারো না, ঘরে বসেই পড়াশোনার কাজগুলো করতে পারবে। এরপর তিনি ট্যাবলেটের ব্যবহারের নিয়ম বোঝাতে লাগলেন। কিছুক্ষণ পর তিনি কিছু ছবি দেখতে শুরু করলেন এবং আমাকে মজার মজার কিছু ছবি দেখালেন। আমি সাধারণ কথোপকথন ভেবেই চুপচাপ দেখছিলাম। কিন্তু হঠাৎ তিনি জিজ্ঞেস করলেন, এই পোশাকগুলো কেমন? এগুলো আমি কিনেছি, আমার উপর কেমন মানাবে বলে মনে হয়? আমি মৃদু হেসে বললাম, আপনি নিশ্চয়ই দারুণ লাগবেন। তিনি খুশি হয়ে বললেন, তাহলে একটু পরে এগুলো পরি। কিছুক্ষণ পর তিনি নতুন পোশাক পরে ঘর থেকে বেরিয়ে এলেন এবং জিজ্ঞেস করলেন, কেমন লাগছে? আমি হালকা হাসি দিয়ে বললাম, খুব সুন্দর লাগছে। তবে আমি চোখ নিচু করে রাখলাম, কারণ নিজের আবেগ নিয়ন্ত্রণ করাটা তখনই সঠিক মনে হয়েছিল। তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পোশাক ঠিক করতে লাগলেন। তার আত্মবিশ্বাস আর নতুন রূপ একদম অন্যরকম লাগছিল। আমি ভেতরে ভেতরে অস্বস্তি বোধ করছিলাম। হঠাৎ তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে আমি কেমন লাগছি? আমি কিছুটা নার্ভাস হয়ে বললাম, আপনি খুবই সুন্দর লাগছেন। এই রূপ আপনার স্বামীকে দেখানো উচিত, দেখবেন তিনি বিদেশ থেকে দ্রুত চলে আসবেন। তিনি মৃদু হেসে বললেন, আমার স্বামীকে ভিডিও কলে দেখালেও লাভ নেই, তার কাছে তার কাজই সব। আমি শান্তভাবে বললাম, আপনি খুবই আকর্ষণীয় একজন মানুষ, তবে হয়তো আপনার স্বামী কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তিনি মৃদু হাসলেন এবং বললেন, আমার বয়স এখন ৩৫, তবুও তিনি কখনো পরিবার নিয়ে ভাবেননি। আমি একাই জীবনে আপনি অভ্যস্ত। তবে মাঝে মাঝে মনে হয় জীবনে এমন একজন সঙ্গীর প্রয়োজন, যে আমাকে ভালোবাসা এবং আনন্দ দিতে পারবে। তার কথাগুলো শুনে মনে হলো তিনি নিজের একাকিত্ব ভাগ করে নিচ্ছেন। কিছুক্ষণ পর তিনি বললেন, যদি আমার স্বামী আমাকে সত্যিই বুঝতেন, তবে এই দিন দেখতে হতো না। তার চোখে জল টলমল করছিল। তিনি হঠাৎ নিজেকে দোষারোপ করতে লাগলেন এবং নিজের গালে চড় মারতে শুরু করলেন। আমি তৎক্ষণাৎ তার হাত ধরে থামালাম এবং বললাম, আপনার কোনো দোষ নেই। যা হওয়ার ছিল তা হয়ে গেছে। আমরা অতীত বদলাতে পারব না, দয়া করে নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। আমি এগিয়ে গিয়ে তার চোখের জল মুছে দিলাম। হঠাৎ তিনি আমার আহত পায়ে হাত রাখলেন। ব্যথার কারণে আমার মুখ দিয়ে যন্ত্রণার শব্দ বেরিয়ে এল। তিনি সঙ্গে সঙ্গে সরেও গেলেন। আমি তখন ২০ বছরের তরুণ, আর তিনি ছিলেন ৩৫ বছরের পরিপক্ব নারী। এমন পরিস্থিতি আমি কল্পনাও করিনি। রাতে তিনি আমার জন্য দুধ নিয়ে এলেন এবং আমার পায়ে ক্রিম লাগালেন। তার যত্নের জন্যই আমার পা দ্রুত সেরে উঠল। এরপর থেকে তিনি আমার প্রতি আরও মনোযোগী হলেন। একদিন সন্ধ্যায় তিনি আমাকে তার ঘরে ডাকলেন। আমি ঘরে ঢুকে দেখলাম তিনি শুধু একটি তোয়ালে জড়িয়ে ছিলেন।
আমি খানিকটা অস্বস্তিতে পড়েছিলাম, কারণ যাকে আমি সবসময় সম্মান করতাম তিনি ছিলেন আমার আশ্রয়দাতা। মামি বিছানার উপর রাখা শাড়িগুলোর দিকে ইঙ্গিত করে বললেন, আজ তোমার পছন্দের একটি শাড়ি পরব। একটু বাইরে যেতে চাই। তুমি যেটা বলবে সেটাই পরব। আমি শাড়িগুলোর মধ্যে থেকে একটি বেছে দিয়ে বললাম, এটি আপনার জন্য একদম মানানসই হবে গু। আজ মামি যেন অন্যরকম ছিলেন। মনে হচ্ছিল তিনি হয়তো জীবনে প্রথমবার এমন সাদা সালোয়ার কামিজ পরেছেন। সারাদিন তিনি আমাকে ডেকে নানা কাজে সাহায্য করতে বলছিলেন। সাজগোজে আমাকে পরামর্শ নিতে লাগলেন। যখন আমি তাকে সাহায্য করছিলাম, তখন তিনি আরও সুন্দর হয়ে উঠছিলেন। পুরোপুরি সেজে উঠলে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, কেমন লাগছে? আমি মৃদু হেসে বললাম, আপনাকে সবসময় সুন্দর লাগে, আজও অসাধারণ দেখাচ্ছে। কি এই কথা শুনে তিনি আনন্দে আমাকে জড়িয়ে ধরলেন। এরপর ফোন বের করে আমাদের দুজনের কিছু ছবি তুলে নিলেন। আমি কিছুটা অবাক হলাম। মনে মনে ভাবছিলাম, মামি হঠাৎ এসব কেন করছেন? তখন আমি তাকে বললাম, মামি, আমি মাত্র ২০ বছরের তরুণ। আপনি যা করছেন তা নিয়ে একটু ভাবা উচিত। এই কথা শুনে মামি কিছুটা রেগে বললেন, তুমি এত কথা বলছো কেন? আজকের দিনটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমার জন্মদিন। আমি চেয়েছিলাম এই দিনটি তোমার সঙ্গে উদযাপন করব। এখন আর কোনো প্রশ্ন করবে না। এরপর তিনি আমাকে তার ঘরে নিয়ে গেলেন। ঘরে গিয়ে মিউজিক চালালেন এবং বললেন, এসো, আমার সঙ্গে নাচো। নাচের সময় হঠাৎ আমি পা পিছলে পড়ে গেলাম। হাতেও ব্যথা পেলাম। তিনি আমাকে তৎক্ষণাৎ বিছানায় শুইয়ে দিয়ে হাতে মালিশ করতে লাগলেন। তবে তার আচরণ তখন কিছুটা অদ্ভুত মনে হচ্ছিল। আমি পরিস্থিতি বুঝে নীরব ছিলাম এবং তার সাহায্য নিতে থাকলাম। কিছুক্ষণ পর তিনি একটি গ্লাসে দুধ নিয়ে ঘরে এলেন। গ্লাসটি হাতে নিয়ে আমাকে খাওয়ালেন। রাতে আমার পায়ের ব্যান্ডেজ খুলে দেখতে চাইলেন এবং বললেন, তোমার পা আগের চেয়ে ভালো হয়েছে, তবে পুরোপুরি সেরে উঠতে কিছুটা সময় লাগবে। তার এই স্নেহমিশ্রিত আচরণ আমাকে অপ্রস্তুত করছিল। সকালে ঘুম থেকে উঠে নিজেকে মামির ঘরের বিছানায় দেখতে পেলাম। স্নান করার জন্য বাথরুমে গেলাম। আয়নায় নিজের গলা এবং মুখে কিছু অদ্ভুত দাগ দেখতে পেলাম। ভাবতে লাগলাম, এটি কিভাবে হলো? এরপর থেকে মামি প্রায়ই আমাকে তার ঘরে ডাকতেন। তিনি আমাকে নানা বিষয়ে পরামর্শ দিতেন, কখনো গল্প করতেন, কখনো মজায় হিন্দি সিনেমা দেখাতেন। মাঝে মাঝে রাতে আমার জন্য গরম দুধ নিয়ে আসতেন এবং স্নেহভরে খাওয়াতেন। মামি আমার অনেক যত্ন নিতেন। আমার পরিবারের কেউ এখন আর আমার খোঁজ নেয় না। তাই মামি আমার জন্য সব। গত ২ মাস ধরে আমি বাড়ি থেকে দূরে আছি। পরিবার আমাকে খুঁজছে না, এটা ভেবে মন খারাপ হচ্ছিল। তবে মামি যে যত্ন করেছেন তা আমার মনে শান্তি এনেছে। একদিন মামি তার পুরনো ফটো অ্যালবাম বের করে আনলেন। সেখানে তার জীবনের অনেক স্মৃতি ছিল। তিনি বললেন, জীবনে সবসময় দুঃখ থাকলেও এগিয়ে যেতে হয়। তার এই কথাগুলো আমাকে ভীষণ অনুপ্রাণিত করল। সেই দিন থেকে আমি নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। মামি আমার পাশে ছিলেন। তার স্নেহ আর যত্ন আমাকে নতুন পথ খুঁজে নিতে সাহায্য করল। রাত গভীর হয়ে গিয়েছিল। হাতের ব্যথা নিয়ে আমি পাশের ঘরে গেলাম।
সেখানে একটি ছোট আকর্ষণীয় পোশাক দেখতে পেলাম। আমি বললাম, তুমি যদি এই পোশাকটি পরো তবে খুব সুন্দর লাগবে। তিনি হালকা হেসে সেই পোশাকটি পরে এলেন। তাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। পরের দিন সকালে নিজেকে হুইল চেয়ারে আবিষ্কার করলাম। আমার একটি চোখ ব্যান্ডেজ করা, হাত প্লাস্টারে বাঁধা, পা ঠিকমতো নড়ছিল না। হঠাৎ লক্ষ্য করলাম একজন মহিলা আমাকে নিয়ে রাস্তায় সাহায্য চাইছেন। তিনি বলছিলেন, আমার স্বামী অন্ধ এবং পঙ্গু। দয়া করে সাহায্য করুন। ঠিক তখনই আমার ভাই সেখানে উপস্থিত হলেন। তিনি মহিলার কথা শুনে রেগে গেলেন। পরে সব জানার পর তিনি আমাকে বাড়ি নিয়ে গেলেন। একদিন সকালে আমি ঘুম থেকে উঠে বুঝতে পারলাম কিছু একটা অস্বাভাবিক। রাতের ঘটনাগুলো ধীরে ধীরে মনে পড়ছিল। আমি আর দেরি না করে আমার বড় ভাইকে সবকিছু জানালাম। তাকে নিয়ে পাশের বাড়ির মামির কাছে গেলাম। বাড়ির কলিং বেল বাজাতেই মামি দরজা খুললেন। তার মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি বললেন, তুমি এত সকালে এখানে কেন? আমি শান্তভাবে বললাম, আপনি আমাকে যে দুধটি প্রতিদিন দিতেন তাতে কিছু একটা ছিল। আপনি হয়তো ভুল ভেবেছিলেন। আমি সেটা বুঝিনি। তবে আমি সব কিছু জানি। মামির চেহারায় আতঙ্ক ফুটে উঠল। আমি বললাম, আপনি প্রতিদিন দুধে অদ্ভুত ওষুধ মিশিয়ে আমাকে খাওয়াতেন। আমি সেটা আগেই বুঝে গিয়েছিলাম। তখন থেকেই আমি দুধ পরীক্ষা করা শুরু করি। একদিন দেখি আপনি নিজে কিভাবে ওষুধ মেশাচ্ছেন। আমি আরও যোগ করলাম, আপনার উদ্দেশ্য বুঝে আমি সেই ওষুধ ফেলে দিতাম এবং এর পরিবর্তে সাধারণ ট্যাবলেট ব্যবহার করতাম। সেই কারণেই গত রাতে আমি ঠিকমতো ঘুমাইনি। আর সব ঘটনা স্পষ্ট দেখেছি। মামি আর কোনো কথা বললেন না। আমি আমার ভাইয়ের সাহায্যে পুরো বিষয়টি পরিষ্কার করলাম। ভাই বললেন, এখন তুমি নিরাপদ। আর এই বাড়িতে আসা বন্ধ করবে। আমি নিজেকে প্রতিজ্ঞা করলাম, আর কখনো এমন ভুল করব না যাতে কারো ফাঁদে পড়তে হয়। আসলে আমি আগেই আমার অবস্থান সম্পর্কে ভাইকে জানিয়ে রেখেছিলাম। তিনি দ্রুত সেখানে পৌঁছে যান এবং তার সঙ্গে একজন নারী পুলিশও ছিলেন। মামিকে দেখে পুলিশ তাকে চড় মারলেন। চড় খাওয়ার পর মামি সব সত্যি কথা বললেন। মামির স্বামী বিদেশে ছিলেন না, যাকে তিনি আমার কাছে ভাই হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন, তিনিই ছিলেন তার স্বামী। তিনি মানসিক সমস্যাগ্রস্ত ছিলেন না, বরং মামি এবং তার স্বামী মিলে শিশু পাচারের সঙ্গে জড়িত ছিলেন। তারা শিশুদের শারীরিকভাবে অক্ষম করে ভিক্ষা করতে বাধ্য করতেন। আমাকেও তারা সেই পথেই ঠেলে দিতে চেয়েছিলেন। মামি প্রতিদিন দুধে নেশাজাতীয় ওষুধ মিশিয়ে আমাকে খাওয়াতেন, যাতে আমি অচেতন হয়ে যাই এবং তাদের পরিকল্পনার শিকার হই। কিন্তু আমি সময়মতো নিজের ভাইয়ের সাহায্য নিই। সেই কারণেই আজ আমি মুক্ত। আমার ভাই মামি এবং তার স্বামীকে গ্রেফতার করতে সাহায্য করেন। পরে ভাই আমাকে বললেন, তুমি আজ সত্যিই সাহসিকতার উদাহরণ সৃষ্টি করেছ। তবে মনে রেখো, বাইরের পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা শুধু তোমার দুর্বলতার সুযোগ নিতে চায়। কিন্তু তোমার পরিবারই একমাত্র যারা সবসময় তোমার ভালো চায়। ভাই আরও বললেন কি এই পৃথিবীতে বাইরের মানুষ অনেক সময় আমাদের ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু মনে রেখো, পরিবারই আমাদের আসল শক্তি, আমাদের নিরাপত্তার ঢাল। ভাইয়ের কথা আমার মনে গভীর ছাপ ফেলে।
আমি তাকে কথা দিলাম, আজ থেকে আর কখনো এমন ভুল করব না। আমি পরিবারের পরামর্শ মেনে চলব। ভাই আমাকে জড়িয়ে ধরলেন। তখন আমি অনুভব করলাম পরিবারের গুরুত্ব কতটা। বন্ধুরা, এই পৃথিবীতে কিছু মানুষ নিজেদের স্বার্থের জন্য এত নিচে নেমে যায় যে তারা ভুলে যায় মানবতার আসল উদ্দেশ্য। কিন্তু যখন তারা সেই ভুল বুঝতে পারে, তখন অনেক ক্ষতি হয়ে যায়। আসলে এই পৃথিবীটা আমাদের পাথের হয়েছে ভালো কাজ করার জন্য। যদি আমরা সঠিক পথে চলি, তাহলে আমাদের কখনো ভুল করার প্রয়োজন হবে না। এই গল্প আমাদের শেখায় কিছু মানুষ লোভের জন্য অন্যদের জীবন ধ্বংস করতেও পিছুপা হয় না। পরিবারই আমাদের সবচেয়ে বড় শক্তি এবং নিরাপত্তা। বিপদের মুখে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া জরুরি। ন্যায়ের পথে চললে জীবন সহজ হয়। একে অপরকে সাহায্য। সমাজ সুন্দর হয় যখন আমরা একে অপরের পাশে দাঁড়াই। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আরও মজার ও রোমাঞ্চকর গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।